আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব সালোক সংশ্লেষণের যে প্রভাবক আছে সেই প্রভাবকসমূহ। সালোক সংশ্লেষণের ২ ধরনের প্রভাবক আছে। তাহলে শুরুতে জানা যাক প্রভাবক জিনিসটা আসলে কি? দেখো, প্রভাবক কথাটার মধ্যে কি আছে? প্রভাব। তাহলে এই যে সালোক সংশ্লেষণ বিক্রিয়া আছে, এই বিক্রিয়ার মধ্যে যে সকল জিনিসের প্রভাব আছে, যা কিছু কমার এবং বাড়ার কারণে এই সালোক সংশ্লেষণের হার সেটা কমতে পারে, বাড়তে পারে। সালোক সংশ্লেষণে ২ ধরনের প্রভাবক আছে। একটা হচ্ছে বাহ্যিক প্রভাবক, একটা হচ্ছে অভ্যন্তরীণ প্রভাবক। তাহলে এই বাহ্যিক প্রভাবক কি, অভ্যন্তরীণ প্রভাবক কি বা কি? গত ক্লাসে দেখেছি যে এই যে সালোক সংশ্লেষণ যেটা হয়, এইটা হয় উদ্ভিদের পাতার মধ্যে। এই পাতার মধ্যে বাইরে থেকে যে জিনিসের প্রভাব আছে সেগুলাকে বলা হয় বাহ্যিক প্রভাবক। আর যে সকল উপাদান এই পাতার মধ্যে থাকে, ভেতরকার যে উপাদান সেগুলা এই সালোক সংশ্লেষণের যে প্রভাব ফেলে সেগুলো হচ্ছে অভ্যন্তরীণ প্রভাবক। বাহ্যিক প্রভাবকের মধ্যে রয়েছে আলো, কার্বন ডাইঅক্সাইড, পানি, তাপমাত্রা, অক্সিজেন, খনিজ পদার্থ এবং রাসায়নিক উপাদান। এখন আমরা এক এক করে দেখব এই সালোক সংশ্লেষণের মধ্যে কোনটির প্রভাব আসলে কীরকম। সকল শক্তির উৎস আমরা জানি যে আলো। তাহলে এই যে সালোক সংশ্লেষণ যখন হয়, এই যে প্রক্রিয়াটা চলে, এই প্রক্রিয়া চলার জন্য যে শক্তি দরকার হয় সেই শক্তি আসে এই আলো থেকে। আমরা জানি যে সালোক সংশ্লেষণ বিক্রিয়ায় পানি এবং কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করে গ্লুকোজ তৈরি করে। এই যে কার্বন ডাইঅক্সাইড যেটা আছে সেইটা পাতার মধ্যে পত্ররন্ধ্র বা ছিদ্রের মাধ্যমে প্রবেশ করে। আর এই পাতার মধ্যে যে পত্ররন্ধ্র থাকে সেই পত্ররন্ধ্রটি সূর্যের আলো থাকলেই কেবল তখনই এটা খুলবে। তাহলে পত্ররন্ধ্র যখন খুলবে পাতার মধ্যে, তখন তার মধ্যে দিয়ে এতে কার্বন ডাইঅক্সাইড ঢুকতে পারবে। যদি পত্ররন্ধ্র নাই খোলে তাহলে কোষের মধ্যে কার্বন ডাইঅক্সাইড ঢুকতেও পারবে না এবং সালোক সংশ্লেষণও ঘটাতে পারবে না। এই আলোর পরিমাণ যত বেশি হবে পাতা তত বেশি শক্তি পাবে, সেখানে সালোক সংশ্লেষণ তত ঘটাতে পারবে। কিন্তু একটা নির্দিষ্ট মাত্রার থেকে যদি বেশি আলো আসে সেক্ষেত্রে সালোক সংশ্লেষণের হারটা কমে যায়। ৮২ নম্বর পয়েন্ট, কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড বিজারণের মাধ্যমেই গ্লুকোজ বা শর্করাজাত খাদ্য তৈরি হয়। সালোক সংশ্লেষণের মেইন যে কাঁচামাল তার মধ্যে কার্বন ডাইঅক্সাইড হচ্ছে একটি। কোষের মধ্যে যত বেশি কার্বন ডাইঅক্সাইড প্রবেশ করতে পারবে তাহলে সালোক সংশ্লেষণ তত বেশি হবে। কিন্তু যদি একটা নির্দিষ্ট মাত্রার অতিরিক্ত মাত্রায় কার্বন ডাইঅক্সাইড যদি মাত্রাতিরিক্ত হয়ে যায় তখন কোষের মধ্যে অম্লত্ব বেড়ে যায়। এর মধ্যে যদি অম্লত্ব বেড়ে যায় তাহলে সালোক সংশ্লেষণ কমে যায়। এরপর ৩ নম্বর পয়েন্ট হচ্ছে পানি। এই সালোক সংশ্লেষণ বিক্রিয়ায় আমরা জানি যে কার্বন ডাইঅক্সাইড বিজারণের মাধ্যমে সেখান থেকে শর্করাজাতীয় খাদ্য বা গ্লুকোজটা তৈরি করা হয়। তাহলে কার্বন ডাইঅক্সাইড বিজারিত হয় সেটা কিসের মাধ্যমে হয়? হাইড্রোজেন আয়নের মাধ্যমে হয়, H+ মাধ্যমে হয়। আর এই হাইড্রোজেন আসে মূলত এই পানি থেকে। পানি যদি না আসে কোষের মধ্যে তাহলে হাইড্রোজেন আয়ন পাবো না, আর হাইড্রোজেন আয়ন যদি না পাই তাহলে কার্বন ডাইঅক্সাইড বিজারিত হবে না, তার মানে সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটাই বন্ধ হয়ে যাবে। আবার এই পানির যদি অভাব দেখা যায় কোষের মধ্যে, তখন কোষের মধ্যে যে ছিদ্রগুলো থাকে যেগুলো দিয়ে কার্বন ডাইঅক্সাইড প্রবেশ করে, পত্ররন্ধ্র, সেই পত্ররন্ধ্রের মধ্যে 2টা কোষ আছে, তাদের নাম হচ্ছে রক্ষী কোষ। তো পানির অভাব দেখা দিলে সেই রক্ষী কোষগুলা তাদের স্ফীতি হারায় ফেলে, ফলে এই পত্ররন্ধ্র বন্ধ হয়ে যায়। আর পত্ররন্ধ্র বন্ধ হইলে সেখানে কার্বন ডাইঅক্সাইড প্রবেশ করতে পারবে না। কার্বন ডাইঅক্সাইড প্রবেশ করতে না পারলেও সেখানে সালোক সংশ্লেষণ ঘটবে না। এরপর হচ্ছে তাপমাত্রা। সালোক সংশ্লেষণ চলার জন্য একটা পরিমিত তাপমাত্রা লাগে। সেই তাপমাত্রাটা হচ্ছে 22 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এই 22 ডিগ্রি সেলসিয়াস থেকে যদি কম তাপমাত্রা থাকে, যত কম থাকবে সালোক সংশ্লেষণ ততই কমে যাবে। 35 থেকে যত তাপমাত্রা বাড়তে থাকবে সেক্ষেত্রেও সালোক সংশ্লেষণের যে হার সেটা কমতে থাকবে। তাপমাত্রা কমতে কমতে যদি 0 ডিগ্রি কাছাকাছি চলে আসে সেক্ষেত্রে সালোক সংশ্লেষণ পুরোপুরি বন্ধ হয়ে যাবে। আবার একইভাবে তাপমাত্রা বাড়তে বাড়তে যদি 45 ডিগ্রির কাছাকাছি চলে যায় সেক্ষেত্রে সালোক সংশ্লেষণ বন্ধ হয়ে যাবে। তাহলে কি দেখলাম যে 22 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে সালোক সংশ্লেষণ খুবই ভালো হয়। 35 থেকে বাড়তে থাকলে আস্তে আস্তে কমতে থাকে, 45-এর কাছাকাছি চলে গেলে বন্ধ হয়ে যায়। কীভাবে? 22 থেকে যখন তাপমাত্রা নিচে থাকে সেক্ষেত্রে সালোক সংশ্লেষণ হার কমে, কিন্তু 0 ডিগ্রি কাছাকাছি আসলে সেক্ষেত্রে এটি বন্ধ হয়ে যায়।
এরপর আসি অক্সিজেন। অক্সিজেনের কি প্রভাব আছে সালোক সংশ্লেষণের উপরে? তো পরিবেশের মধ্যে আমরা জানি বিভিন্ন গ্যাস থাকে, অক্সিজেন থাকে, কার্বন ডাইঅক্সাইড থাকে, নাইট্রোজেন থাকে ইত্যাদি এরকম গ্যাস থাকে। তাহলে অক্সিজেনের ঘনত্ব যদি পরিবেশের মধ্যে বৃদ্ধি পায় তার মানে কি? কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কমে যাবে। আর কার্বন ডাইঅক্সাইড পরিমাণ যদি কমে যায় তাহলে কোষের মধ্যে কার্বন ডাইঅক্সাইড কম ঢুকবে, ফলে সালোক সংশ্লেষণ কম হবে। আবার একইভাবে অক্সিজেনের ঘনত্ব যদি কমে যায় তাহলে কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব বেড়ে যাবে। সেক্ষেত্রে বেশি বেশি কার্বন ডাইঅক্সাইড কোষের মধ্যে ঢুকতে পারবে এবং সালোক সংশ্লেষণ বেশি হারে করতে পারবে। তার মধ্যে যে ক্লোরোফিল থাকে সেই ক্লোরোফিলের প্রধান উপাদানই হচ্ছে নাইট্রোজেন, ম্যাগনেসিয়াম। আর উদ্ভিদের মধ্যে যদি লোহা না থাকে, আয়রন না থাকে, সেক্ষেত্রে ক্লোরোফিল সংশ্লেষণই করতে পারে না, ফলে সালোক সংশ্লেষণ কমে যায়। এরপর হচ্ছে রাসায়নিক উপাদানের কি প্রভাব আছে। রাসায়নিক উপাদান যেরকম ক্লোরোফর্ম, মিথেন, H2S গ্যাস, এই ধরনের বিষাক্ত গ্যাসগুলো আছে, এই বিষাক্ত গ্যাস যদি পরিবেশের মধ্যে থাকে তাহলে সেইখানে সালোক সংশ্লেষণ ঘটবে না, সেখানে সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটি বন্ধ থাকবে। এবার দেখি আমরা সালোক সংশ্লেষণের যে অভ্যন্তরীণ প্রভাব আছে, অর্থাৎ সালোক সংশ্লেষণ যে কোষের মধ্যে ঘটে সেই পাতার ভেতরকার যে উপাদানগুলো আছে সেগুলা দ্বারা এই সালোক সংশ্লেষণ কীভাবে প্রবাহিত হয়। তো প্রথমে হচ্ছে ক্লোরোফিল। তো ক্লোরোফিল কোথায় থাকে? পাতার একদম মধ্যে থাকে, মানে পাতার যে ক্লোরোপ্লাস্ট আছে সবুজ অংশ, সেই ক্লোরোপ্লাস্টের মধ্যেই ক্লোরোফিল থাকে। এই ক্লোরোফিলের পরিমাণের উপর সালোক সংশ্লেষণ কিভাবে ডিপেন্ডেন্ট? আমরা জানি সালোক সংশ্লেষণ প্রক্রিয়া চলে সেখানে সূর্যের আলোর প্রয়োজন হয়। সূর্যের আলোর যে ফোটন কণা আছে যেখান থেকে মূলত এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় শক্তি আসে, সেই ফোটন কণাকে রিসিভ করে মূলত এই ক্লোরোফিল। সেই ক্লোরোফিলই সেই শক্তিটাকে গ্রহণ করে সালোক সংশ্লেষণ বিক্রিয়ার মধ্যে দেয়। তাহলে ক্লোরোফিলের পরিমাণ যত বেশি থাকবে তত বেশি সূর্যের আলো অ্যাবজর্ব করতে পারবে, গ্রহণ করতে পারবে এবং তত বেশি সালোক সংশ্লেষণ প্রক্রিয়া ঘটাইতে পারবে। তাই ক্লোরোফিলের পরিমাণ যদি বৃদ্ধি পাইতে থাকে তাহলে সালোক সংশ্লেষণ আরও ভালো হয়ে থাকে। কিন্তু ক্লোরোফিলের পরিমাণ যদি অত্যাধিক বেশি হয়ে যায় সেক্ষেত্রে কি হয়, কোষের মধ্যে কিছু কিছু এনজাইমের ঘাটতি দেখা যায়, এনজাইম কমে আসে, ফলে সালোক সংশ্লেষণ আবার কমে যায়। তাই কোনো কিছু কি হয় না, মাত্রাতিরিক্ত ভালো নয়, মাত্রার মধ্যে সব কিছু ঠিকঠাক। তাহলে ক্লোরোফিল একটা নির্দিষ্ট মাত্রা পর্যন্ত বাড়লে সালোক সংশ্লেষণের হার বাড়ে, কিন্তু অতিরিক্ত ক্লোরোফিল থাকলে সেখানে কোষের ভেতর এনজাইম নষ্ট হয়ে যায়, তাই সালোক সংশ্লেষণ প্রক্রিয়া কিছুটা কমে যায়। এরপর পাতার বয়স এবং সংখ্যা। কচি পাতা এবং বয়স্ক পাতা, এই দুটো পাতার মধ্যে ক্লোরোফিলের পরিমাণ খুবই কম থাকে এবং মধ্যবয়সী অর্থাৎ মাঝারি বয়সে যে পাতাগুলো আছে এগুলোর মধ্যে ক্লোরোফিলের পরিমাণটা বেশি থাকে। আর আমরা জানি ক্লোরোফিল পরিমাণ যত বেশি থাকবে তত বেশি সূর্য অ্যাবজর্ব করতে পারবে এবং সেখানে তত বেশি সালোক সংশ্লেষণ প্রক্রিয়া ঘটবে। তাই মধ্যবয়স্ক পাতার মধ্যে সালোক সংশ্লেষণ সব থেকে বেশি হবে। এবার আসি পাতার সংখ্যা। তার সংখ্যা যত বেশি হবে সেখানে ক্লোরোফিল যত বেশি সালোক সংশ্লেষণ তত বেশি। এরপর শর্করার পরিমাণ। শর্করার পরিমাণের উপর ডিপেন্ড করে কিভাবে। তাহলে ভোরবেলা যখন কেবলমাত্র সূর্য ওঠা শুরু হয় তখন সালোক সংশ্লেষণ শুরু হয়। তো শুরু হলে তখন খাদ্য তৈরির সাথে সাথেই এই খাদ্যটা সাপ্লাই হয়, ফ্লোয়েম টিস্যু আছে সেই ফ্লোয়েম টিস্যু এই যে খাদ্যটা তৈরি করে গ্লুকোজকে উদ্ভিদের পুরো দেহে সে সাপ্লাই পুরের পর দেখা যায় যে শর্করার যে সাপ্লাই যেটা ছিল পরিবহন, সেই পরিবহনটা অনেক কমে যায়। এই জন্য উদ্ভিদের মধ্যে এই শর্করাটা জমতে থাকে। তো জমতে যখন অনেক বেশি হয়ে যায় পরিমাণ, সাপ্লাইটা খুবই কমে যায়, পরিবহনটা কমে যায়, তখন সালোক সংশ্লেষণের যে তৈরি করার যে হারে সেটাও কমে যায়, কারণ উদ্ভিদের মধ্যে তখন পর্যাপ্ত শর্করা আছে যা ঠিকমতো পরিবহন হচ্ছে না, তাই আস্তে আস্তে সালোক সংশ্লেষণ যেটা সেটা কমে আসে। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় পটাশিয়াম হচ্ছে একটা অনুঘটক, তাই পটাশিয়ামের পরিমাণ যদি কমে যায় সেক্ষেত্রে দেখা যায় সালোক সংশ্লেষণ হচ্ছে কমে গেছে। আসি এনজাইম। আর এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়া চলার জন্য বিভিন্ন ধরনেরই এনজাইম প্রয়োজন হয়। তো এই ছিল আজকের মতো। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে তোমার মতামত জানিয়ে যাবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।